প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? এই মহামারী করোনা ভাইরাসে প্রয়োজন বিনে ঘর থেকে বাইর হবে না। বাইর হয়ে প্রয়োজনে মাস্ক ব্যবহার করে বাইর হবা, আবার বাসায় চলে আসবা। আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৭ম শ্রেণীর ৪র্থ অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতি অধ্যায়টা। আমরা গত ক্লাসে কী করছিলাম মনে আছে তোমাদের? আমরা গত ক্লাসে বলছিলাম অর্থনীতি কাকে বলে, অর্থনীতি সংজ্ঞা কী, অর্থনীতি কী কী। পার্ট ১-২ আমরা শেষ করছি। আজকে আমরা যাব পার্ট ৩-এ। বাংলাদেশের অর্থনীতি অধ্যায়ের আমদানি রপ্তানি, আমরা কীভাবে বাংলাদেশের পণ্যর কীভাবে আমদানি রপ্তানি হয় সেই পার্ট ৩-এ লেখা আছে। বাংলাদেশের আমদানি রপ্তানি, বাংলাদেশের রপ্তানি। আমরা যখন এই অধ্যায় পড়বো বাংলাদেশের আমদানি রপ্তানি। আমদানি কাকে বলে, রপ্তানি কাকে বলে? দেশ কখনো সম্পূর্ণ সব দিক দিয়ে, যদিও আমাদের কৃষিপ্রধান দেশ, তারপরেও একটা দেশ যখন দেশ পরিচালনার জন্য সরকার প্রধান, কিছু জিনিস প্রয়োজন নিজের দেশে উৎপন্ন হয়, সব জিনিস দেশে উৎপন্ন হয় না। দেশ পরিচালনার জন্য সাধারণত কোনো দেশই তার চাহিদা সমস্ত জিনিস নিজে উৎপন্ন করতে পারে না। কিছু জিনিস বাইরে থেকে আনে, কিছু জিনিস বাইরে দেওয়া হয়। এই যে দেওয়া নেওয়া বলে আমদানি রপ্তানি। প্রয়োজনের তুলনায় যখন যা আমার প্রয়োজন হয়, আমরা যেমন যারা কৃষিকাজ করি, কৃষিকে ধান উৎপন্ন করে, ধান দিয়ে তার তো হয়, ধান চাল মাছ দিয়ে তরকারি হয়, তেল কিনতে হয়, পেঁয়াজ কিনতে হয়। যে কৃষক দান করে সে পেঁয়াজ করে না, তাকে পেঁয়াজ কিনে আনতে হয়। ঠিক এমনিভাবে দেশ চালানোর জন্য আমাদের দেশ সরকার প্রধান সে দেশ থেকে অন্য দেশ থেকে যে আমদানি করে তাকে বলা হয় আমদানি হয়। আর প্রয়োজনীয় অতিরিক্ত উৎপন্ন বেশি থাকলে সেটাকে বলা রপ্তানি করা হয়। আমরা বই খোলো, পার্ট ৩-এ যাও, দেখো বাংলাদেশের আমদানি রপ্তানি। সাধারণত কোনো দেশ তার চাহিদা সমস্ত জিনিস নিজেরা উৎপন্ন করতে পারে না, অন্য দেশ থেকে কিছু কিছু জিনিস তাকে আমদানি করতে হয়। একইভাবে দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্যের একটা অংশ বিদেশে রপ্তানি করা হয়। যে দেশে যে সামগ্রী প্রচুর উৎপন্ন হয় সে দেশের নিজের দেশের চাহিদা মিটিয়ে আবার বাইরে রপ্তানি করা হয়। রপ্তানি জিনিস দিয়ে যে উৎপাদিত বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তা দিয়ে নিজের চাহিদা মিটিয়ে এবং দেশের অর্থনীতির কাজে লাগে। বিদেশি থেকে পণ্য আমদানি এবং বিদেশ থেকে পণ্য রপ্তানি করার নামে বৈদেশিক বাণিজ্য। একটা প্রশ্ন আসতে পারে, বৈদেশিক বাণিজ্য কাকে বলা হয়? বৈদেশিক বাণিজ্য বলতে কী বোঝায়? যে কোনো দেশের অর্থনীতির বৈদেশিক বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিদেশ থেকে পণ্য আমদানি এবং বিদেশি পণ্য রপ্তানি করা হয় বলা হয় বৈদেশিক বাণিজ্য। বিদেশ থেকে পণ্য আমদানি এবং বিদেশি পণ্য রপ্তানি বলা হয় বৈদেশিক বাণিজ্য। নিজেরা উৎপাদন করে থাকে কথা, বরং দেশের অর্থনীতির কথা বিশ্লেষণ করে পণ্যটা আমদানি করে সে পণ্য রপ্তানি করা হয়, তা লাভজনক তাই করা হয়। যে দেশে যে জিনিসটা বেশি উৎপন্ন হয় সে দেশে জিনিসটা বাইরে রপ্তানি করায়, আর বাইরে যেটা দরকার হয় প্রয়োজনে সেটা আমদানি করা হয় নিজের প্রয়োজনে। আর জিনিসের লাভজনক হবে কম সস্তায় এনে দেশের জনগণের চাহিদা মিটতে পারে সেটাকে বলা হয় আমদানি করা হয়। একটি পরিকল্পনা নীতির আওতায় কাজটা করা হয়। বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক চুক্তির আওতায় এই আমদানি রপ্তানি অর্থাৎ বৈদেশিক বাণিজ্য কার্যক্রম পরিচালিত হয়। আর এই বাণিজ্য কার্যক্রম তদারকি, নিয়ন্ত্রণ ও বাণিজ্য শুল্ক নির্ধারণ ইত্যাদি বিষয়গুলি দেখার জন্য রয়েছে কতগুলো আন্তর্জাতিক সংস্থা। এই একটা সংস্থা হল WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মাধ্যমে বিদেশি যে বাণিজ্য চুক্তি হয় সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা সংস্থা আছে। যে দেশের আমদানি চেয়ে রপ্তানি পরিমাণ বেশি তাকে আমরা আগে বলছিলাম অনুদেশ দেশ। কটা? একটি অনুদেশ। যে দেশের আমদানি চেয়ে রপ্তানি বেশি তাকে বলা অনুদেশ বলা হয়। এই যে WTO সংস্থার মাধ্যমে সারা বিশ্বের আন্তর্জাতিক যে ব্যবসা বাণিজ্য সে নিয়ন্ত্রণ করা হয়। মুক্ত বাণিজ্য
এশিয়ার মুক্ত বাণিজ্য এলাকা, ডব্লিউ দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য এলাকা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড ইউনিয়ন। সাফটা, এটা আছে SAFTA, সাফটা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। আরটা আছে WTO। যদি পরীক্ষা আসে তোমাদের এই সাফটার ফুল মিনিং কি, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, আমরা লিখতে পারবো তো অবশ্যই। WTO সাফটা, এই দুটার ফুল মিনিংটা কি, পরীক্ষা আসলে আমি লিখতে পারবো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এখন আমরা আসি বাংলাদেশের আমদানি পণ্য সমূহ কি 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 জিনিস বাংলাদেশ আমদানি করে থাকে। আমরা যদি উন্নয়নশীল দেশ, বাংলাদেশের আমরা এখন কি বাংলাদেশের আমদানি পণ্য সমূহ কি কি? আমরা বিদেশ থেকে কী জিনিস আমদানি করে থাকি? বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়মিত যেসব পণ্য আমদানি করে সেগুলো হলো চাল, গম, ডাল, তৈলবীজ, তুলা, অপরিশোধিত পেট্রোল, পেট্রোলিয়ামজাত দ্রব্য, ভোজ্য তেল, সার, কৃষি, শিল্প যন্ত্রপাতি, সুতা প্রভৃতি। চাল, গম, ডাল, তেলবীজ, তুলা, অপরিশোধিত পেট্রোল ও পেট্রোলিয়ামজাত দ্রব্য, ভোজ্য তেল, সার, কৃষি ও শিল্প যন্ত্রপাতি, সুতা। আর যেসব দেশ থেকে এইসব সামগ্রী আমদানি করা হয় তার মধ্যে চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ এশিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি। আমরা আমাদের আমদানি পণ্যগুলো কী কী? চাল, ডাল, চিনি, ভোজ্য তেল, তারপরে আর কি সার, কৃষি যন্ত্রপাতি। অপরিশোধিত পেট্রোলিয়াম জাত সামগ্রী। ইত্যাদি। চাল, ডাল, চিনি, ভোজ্য তেল, সার, কৃষি যন্ত্রপাতি, অপরিশোধিত পেট্রোলিয়াম জাত সামগ্রী, এগুলো আমরা আমদানি করে থাকি। কোন দেশ থেকে করি? ভারত, চীন, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি। সরকারি ও বেসরকারি উভয় খাতে এই আমদানি বাণিজ্য চলে। কারণ মেনলি দেখো আমরা এই যে চাল, ডাল, তেল, চিনি, লবণ এগুলো আমরা আমদানি করে থাকি। এ কোন দেশ, কোন সালে কতটুকু আমরা সামগ্রী আমদানি করে থাকি? 2012-13 অর্থ বছরে বাংলাদেশ বিদেশ থেকে 34,000, দেখো আমরা 2012-13 অর্থ বছরে বাংলাদেশ বিদেশ থেকে 34,084 মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে।
2013-2014 বছরে অর্থ বছরে আমদানি করা কত টাকা জানো? 40,704 মিলিয়ন ডলার। 2012-13 অর্থ বছরে অর্থ বছরে বাংলাদেশ বিদেশ থেকে 34,084 মিলিয়ন ডলার পণ্য আমদানি করে। 2013-14 অর্থ বছরে বাংলাদেশ 40,704 মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা টাকায় আমদানি করা হয়। আমাদের রপ্তানি পুরো শূন্য বলা চলে। আমার 2015-16 অর্থ বছরে 42,921 মিলিয়ন মার্কিন ডলার, এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা চীন থেকে। এই যে এত টাকা, যে 2013-14, 2012-13-14 আমরা আমদানি করছি, সবচেয়ে বেশি পণ্য আমদানি করেছি চীন থেকে। তাহলে আমরা আমাদের পণ্য সামগ্রী ছিল কি? চাল, গম, তেল, ডাল, পেট্রোলিয়াম দ্রব্য, এগুলা কোথেকে আমরা করি? ভারত, চীন, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এসব দেশ থেকে। এই যে 2012-13 অর্থ বছরে যে অর্থ আমদানি করেছি আমরা, খরচ করি এত কত? 34,084 মিলিয়ন মার্কিন ডলার। 2013-14 বছরে 40,704 মিলিয়ন ডলার। ঠিক এমনিভাবে 2018-19 অর্থ বছরে 56,060 মিলিয়ন মার্কিন ডলার। 2018-19 বছরে 2018-19 অর্থ বছরে কত গেছে জানো আমাদের? 56,060 মার্কিন ডলার, 60 মিলিয়ন। একটা দেশ কতটা উন্নয়নশীল হলে অত, যে দেশে রপ্তানি বাণিজ্য বেশি সে দেশ উন্নত দেশ, যে আমদানি কম আমাদের আমদানি বেশি, এই জন্য আমরা আমদানি করতে আমরা রপ্তানি, আমাদের দেশে কিছু রপ্তানি আমরা আমদানি করি, আমাদের কিছু রপ্তানি হয়। বাংলাদেশের রপ্তানি পণ্য কিছু আছে, আমরা কিছু সব যে আমরা আমদানি করি তা না, কিছু আমরা রপ্তানি করে থাকি। কি রপ্তানি করি আমরা? বাংলাদেশের রপ্তানি সামগ্রী। আমরা কী রপ্তানি করি? একসময় পাট ও পাটজাত দ্রব্য ছিল আমাদের প্রধান রপ্তানি পণ্য। পাট ও পাটজাত দ্রব্য যেমন চটের ব্যাগ, কার্পেট প্রভৃতি রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত করত। কিন্তু কিছু কিছু সময়ের জন্য সারা বিশ্বে পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা কমে যায়। সম্প্রতি বাংলাদেশি বিজ্ঞানীদের দ্বারা পাটের জেনোম বা জন্মরহস্য আবিষ্কার, বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধির ফলে আবারও পাট ও পাটজাত দ্রব্যের রপ্তানি সম্পূর্ণ উজ্জ্বলে উঠেছে। কাঁচা পাট ও পাটজাত পণ্য দ্রব্য ছাড়াও আরও যেসব পণ্য বাংলাদেশে বিদেশে রপ্তানি করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো পোশাক, হিমায়িত, চিংড়ি, ঔষধ, সামগ্রী, চা, চামড়ার দ্রব্য, রাসায়নিক সামগ্রী ইত্যাদি। আমরা যে শুধু কেবল বিদেশ থেকে আমদানি করি, আমরা রপ্তানি করে থাকি। আমরা কি রপ্তানি করি? পাটজাত দ্রব্য, তারপরে ঔষধ, পোশাক, মেইন আমাদের পাটজাত দ্রব্য, পোশাক আর এই তিনটা জিনিস বেশি আমাদের রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে। হিমায়িত, চিংড়ি, চা, চামড়ার দ্রব্য, হিমায়িত, চিংড়ি, চা, তারপরে চামড়াজাত দ্রব্য, ইত্যাদি আমরা রপ্তানি করে থাকি। রপ্তানি থেকে আজ আমাদের কত টাকা রপ্তানি আয় করছি আমরা? 2012 অর্থ বছরে বাংলাদেশে মোট রপ্তানি আয় হয় 27,227 মিলিয়ন মাত্র ডলার। 2000 শিক্ষার্থী, বাংলাদেশের রপ্তানি পণ্য সমগ্র আমরা যে 2012-13 অর্থ বছরে রপ্তানি আয় হয়েছিল 27,227 মিলিয়ন মার্কিন ডলার। 2015-16 অর্থ বছরে এলো 34,257 মার্কিন ডলার। 2016-17 ছিল 34,656 ডলার। 2018-19 আমরা পাইছি
40,540 মার্কিন ডলার। এগুলো আমাদের রপ্তানি খাতে আয়। এর মধ্যে সর্বোচ্চ হলো আমাদের 2012-13 অর্থ বছরের সর্বোচ্চ রপ্তানি আয় ছিল পোশাক খাতে। এই খাতে আয় হয়েছে আমাদের 11,040 মিলিয়ন মার্কিন ডলার। দেখো আমরা শুধু পরনির্ভরশীল না, আমরা শুধু আমদানি করি না, আমরা রপ্তানি করে থাকি। তাহলে আমরা যদি বাংলাদেশের আমদানি পণ্যসমূহ দেখি, বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নির্মিত যেসব পণ্য আমদানি করে সেগুলো হলো চাল, গম, ডাল, তৈলবীজ, তুলা, অপরিশোধিত পেট্রোল ও পেট্রোলিয়ামজাত দ্রব্য, ভোজ্য তেল, সার, চিনি ও শিল্প যন্ত্রপাতি, সুতা প্রভৃতি। আর যেসব দেশ থেকে এসব সামগ্রী আমদানি করা হয় সেসব দেশ হলো চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স, জার্মানি। সরকারি ও বেসরকারি উভয় খাতে এই আমদানি করা হয়ে থাকে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী গত 2012-13 অর্থ বছরে বাংলাদেশ বিদেশ থেকে 34,084 মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। 2013-14 অর্থ বছরে আমদানি হয়েছে 40,732 মিলিয়ন মার্কিন ডলার। 2014-15 অর্থ বছরে আমদানি হয়েছে 40,704 মার্কিন মিলিয়ন ডলার। 2015-16 অর্থ বছরে 82,921 মিলিয়ন ডলার। 2016-17 অর্থ বছরে 700,005 মিলিয়ন মার্কিন ডলার এবং 2018-19 অর্থ বছরে 56,060 মিলিয়ন মার্কিন ডলার। এবং সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে আমাদের চীন থেকে। এবার আমদানিগুলো আমরা রপ্তানিতে আসি। বাংলাদেশ রপ্তানি পণ্য একসময় পাট ও পাটজাত দ্রব্য ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য। পাট ও পাটজাত দ্রব্য যেমন চটের ব্যাগ, কার্পেট। আমরা বাইরে থেকে কার্পেট আমদানি করি, ইন্দোনেশিয়া, তুর্কি থেকে কার্পেট আনি, আবার আমাদের দেশ থেকে কার্পেটও বাইরে রপ্তানি করে থাকি। বাংলাদেশের বিজ্ঞানী দ্বারা পাটের জ্যানম, একটা নতুন শব্দ আমরা পাবো, দেখবো জ্যানম, জ্যানম কি, এটা প্রশ্ন আসতে পারে। বিজ্ঞানীরা নতুন পাটের বংশবৃদ্ধির জন্য একটা নতুন রহস্য, পাটের জন্মরহস্য, এটাকে বলা হয় পাটের জন্মরহস্য। জ্যানমকে বলা হয় পাটের জন্মরহস্য আবিষ্কার করে বর্তমানে আবার বিশ্বে পাটজাত দ্রব্য সামগ্রী রপ্তানি আমরা করতে শুরু করেছি। এর মধ্যে সবচেয়ে বেশি আমাদের কাঁচা পাটজাত দ্রব্য ছাড়াও রয়েছে তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি, ঔষধ সামগ্রী, চা, চামড়াজাত দ্রব্য, রাসায়নিক সামগ্রী ইত্যাদি। বাংলাদেশ থেকে যেসব দেশে পণ্য রপ্তানি করে কানাডা, জাপান, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, বেলজিয়াম, ইতালি, নেদারল্যান্ড, এইসব দেশ আমাদের দেশ থেকে পণ্য নিয়ে থাকে। গত 2012-13 অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় ছিল 27,027 মিলিয়ন মার্কিন ডলার। 2015-16 অর্থ বছরে রপ্তানি আয় ছিল 34,257 মার্কিন ডলার। 2016 অর্থ বছরের আয় হয়েছে 34,656 মিলিয়ন মার্কিন ডলার। 2018-19 অর্থ বছরে ছিল 40,540 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি আমাদের ইনকাম হলো 2000 হয়েছিল, আমরা জানো কত? এই খাতে আয় ছিল 11,040 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের পণ্যের বড় ক্রেতা হলো যুক্তরাজ্য। মনে থাকবে আমাদের যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পোশাক, বাংলাদেশের সবচেয়ে বড় পণ্যের ক্রেতা হলো ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। মনে থাকবে আমাদের, ক্লিয়ার? হ্যাঁ, আমদানি গেল রপ্তানিগুলো আমরা এবার আসবো আমদানি রপ্তানির গুরুত্বটা কি। দেশের চাহিদা পূরণের জন্য যখন কিছু আমদানি করা হয়, আবার দেশের উদ্বৃত্ত অংশ রপ্তানি করা হয়। এই আমদানি রপ্তানির যে ব্যালেন্সটা, বাংলাদেশি বিদেশ থেকে প্রধানত যেসব পণ্য আমদানি করে যা দেশের মানুষের খাদ্য অন্যান্য চাহিদা পূরণের জন্য দরকার, সময়মতো এইসব পণ্য আমদানি বা না করতে পারলে স্বাভাবিকভাবে দেশে পণ্যের চরম বৃদ্ধি। দেখুন গত বছর পেঁয়াজ আমাদের দেশে বিরাট একটা সমস্যা ছিল, পেঁয়াজ দেশ ছিল না, পেঁয়াজ আমদানি ভারত সবসময় আমাদের দেশে পেঁয়াজ রপ্তানি করে থাকে, হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল। ফলে আমাদের দেশের চাহিদা কী হলো? আমাদের দেশের চাহিদা জনগণের মধ্যে হাহাকার নামে আসলো। এই জন্য সরকারের পরিপূর্ণভাবে আমদানি রপ্তানি নীতি নির্ধারণ করতে হয়। এই জন্য দেখো বাংলাদেশি বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করে যা দেশের মানুষের খাদ্য অন্যান্য চাহিদা পূরণের জন্য দরকার, সময়মতো এইসব পণ্য আমদানি না করতে পারলে স্বাভাবিকভাবে দেশের এইসব পণ্যের চরম অভাব বা মূল্যবৃদ্ধি ঘটে, যা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। নিম্ন আয়ের বা নিম্ন শ্রেণীর লোকদের জীবন জীবিকা নির্বাহের অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। সুতরাং আমরা আমদানি রপ্তানি যে একটা গুরুত্ব আছে সেটা পড়বো, দেখবো, অবশ্যই জানবো। হ্যাঁ, আর তাদের দেশে সামাজিক রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। পৃথিবীর কোনো দেশে তার চাহিদা সমস্ত সামগ্রী নিজ দেশ থেকে উৎপন্ন করতে পারে না। পরিকল্পিত বাণিজ্য নীতির আওতায় অন্য দেশ থেকে প্রয়োজনীয় পণ্য সুবিধাজনক দামে আমদানি করে, বাংলাদেশে তার ব্যতিক্রম নয়।
তবে পাশাপাশি বাংলাদেশের কিছু পণ্য নিয়মিত বিদেশে রপ্তানি হয়েছে, তা থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, যা বৈদেশিক মূলধনের অর্থনীতিতে যে একটা প্রভাব বিস্তার করে। বর্ণবাদী ব্যাংকে রিজার্ভ মানি আসে, রিজার্ভ মানি কোথেকে আসে? যখন আমরা রপ্তানি করে পণ্যের ফলে যে ইনকামটা আসে, পোশাক শিল্প, চামড়া শিল্প, চিংড়ি শিল্প, রপ্তানির পরে যে টাকাটা আমাদের দেশে আসে সেটা বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ থাকে, সেটা আমাদের ব্যাংকে রিজার্ভ ফান্ড বলা হয়। এই যে অর্থনীতির চাকায় রপ্তানি আর আমদানির যে ভারসাম্যতা, এতে আমাদের দেশের অর্থনৈতিক চাঙ্গা হয়। তা থেকে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এই বৈদেশিক মুদ্রা দেশের শুধু অর্থনৈতিক সচল রাখে না, এরপরে দেশের শিল্প সম্প্রসারণে বিরাট ভূমিকা রাখে। আমদানি হ্রাস করে রপ্তানি পরিমাণ বৃদ্ধির মাধ্যমে আমরা জাতি হিসেবে স্বাবলম্বী হয়ে উঠতে পারি। আমরা জনগণকে যত বেশি উৎপাদনের কাজে নিয়োজিত করতে পারবো, তত বেশি আমাদের দেশে উৎপাদিত হবে, সেটা আমরা বাইরে রপ্তানি করতে পারবো। সুতরাং আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে, দেশের যেটুকু প্রয়োজন আমরা এটুকু খরচ করবো, উদ্যোগ অংশ যেন বিদেশে রপ্তানি করতে পারি সেই ব্যবস্থা করতে হবে আমাদেরকে। বাংলাদেশের একটি মধ্যম আয়ের শিল্প সমন্বয়ের দেশ হিসেবে গড়ে তুলতে হলে বৈদেশিক বাণিজ্য, বিশেষ করে রপ্তানি বিষয়টি আমাদের গুরুত্ব দিয়ে অবশ্যই খেয়াল করতে হবে। আমাদের বর্তমান দেশ যদিও বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, সেখানে শিল্প অনেক উন্নত হয়েছে। আমাদের দেশে শিল্পকে উন্নত জন্য কৃষি কাঁচামাল, শিল্পের কাঁচামাল আসে কৃষি থেকে। কৃষিকে যত আমরা উন্নত করতে পারবো, শিল্প তো উন্নত হবে। উন্নত শিল্প হলে দেশে আমরা বিদেশে আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারবো। তাহলে আমাদের দেশের বৈদেশিক বাণিজ্য বাড়বে, আমাদের বৈদেশিক ফান্ড রিজার্ভ বাড়বে, এতে দেশে উন্নত হবে। তা আমরা আজকে কী পড়লাম? আমরা প্রথমে আমরা ছিল আমাদের আজকে বাংলাদেশের আমদানি রপ্তানি। বাংলাদেশে কোন সালে কত আমদানি ছিল, রপ্তানি ছিল আমরা অবশ্যই বলতে পারবো, পরীক্ষা আসলে লিখতে পারবো। স্যার কেউ জিজ্ঞেস করলে 2012 অর্থনীতি কত আমদানি ছিল, কত রপ্তানি ছিল বলতে পারবো, গুরুত্ব বলতে পারবো। এখন আমরা আসবো বাংলাদেশের পণ্য প্রক্রিয়াজাত শিল্প। এই যে পণ্য, যে শিল্প আমরা বাইরে রপ্তানি করি বা দেশের চাহিদা, এটা পণ্যরা কীভাবে আমরা প্রক্রিয়াজাত করতে পারি। আমরা সবাই নিয়মিত আমরা জানি প্রক্রিয়া যে দোকান থেকে প্যাকেটজাত খাদ্য কিনে আনি। বাংলাদেশের কৃষি পণ্য প্রক্রিয়াজাত শিল্প, কৃষি পণ্য পার্ট 4। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, যেটা প্রক্রিয়াজাতকরণ শিল্প কি? জ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যেই কোনো পণ্যকে অন্য পণ্যে রূপান্তরিত বা সংরক্ষণের ব্যবস্থা করায় প্রক্রিয়া বলা হয়। জ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্যে রূপান্তরিত বা সংরক্ষণের ব্যবস্থা করাকে কৃষি প্রক্রিয়াকরণ বলা হয়। কি বলছি আমরা? জ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্যে রূপান্তর বা সংরক্ষণের ব্যবস্থা করা প্রক্রিয়াকে বলা হয় প্রক্রিয়াজাতকরণ বলা হয়। যেসব প্রতিষ্ঠান তা করে থাকে সেগুলি বলা হয় প্রক্রিয়াকরণ শিল্প। কৃষিজ বিভিন্ন পণ্যকে রূপান্তরিত করে বিভিন্ন চাহিদা সৃষ্টি করার জন্য পৃথিবীর সব দেশের মতো আমাদের দেশেও কৃষি পণ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। এর ফলে কৃষিতে উৎপাদিত পণ্যের বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে মানুষ সারা বিশ্বে নিজেদের চাহিদা পূরণ করতে পারে। যেমন শিশু খাদ্য, দুধজাতীয় খাদ্য, মাছ, মাংস, আখ, তরি তরকারি ইত্যাদি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের খাদ্য পণ্যের চাহিদা পূরণ করা সম্ভব। বাংলাদেশের কৃষি পণ্য প্রক্রিয়া শিল্প কী কী? আমাদের দেশের মানুষ পূর্বে সনাতন পদ্ধতিতে কিছু খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ করতো, যেমন মুড়ি, চিড়া, শুটকি, পিঠা, চাল, দই, মাঠা ইত্যাদি তৈরি করতো। এখন প্রযুক্তির উদ্ভাবনের ফলে খাদ্যপণ্য উৎপাদনের পরিমাণ যেমন অনেক গুণ বেড়েছে, তেমনি স্বাস্থ্যসম্মত উপায়ে সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পদ্ধতি ছিল একটা সনাতন পদ্ধতি কীভাবে করতে হবে? আমরা আমাদের দেশে আমরা যে খাদ্যগুলো উৎপন্ন করা হয় সংরক্ষণ করার জন্য, যেমন আমরা ধরো মাছ কিনলাম, মাছটা কীভাবে রাখবো? আমার তো একটা মাছ দরকার নাই, আমি একটা মাছ কিনলাম 3 কেজি, আমার ঘরে লোক আছে 4 জন, আমরা কি সব মাছকে খেয়ে ফেলবো? না, আমাকে কী করে দেখতে হবে, তাহলে আমরা কী করে ফ্রিজ করি, ফ্রিজে রাখি। যাদের ফ্রিজ নাই, একসময় ছিল সনাতন পদ্ধতিতে চাল, ধান বোনা, ধানের বীজের ধান ছিল, সেই ধানটা সংগ্রহ করতে কীভাবে মোটকিতে বা মোচায় রাখতো। এখন সে অবস্থা নেই, এখন অনেক উন্নত হয়েছে, মেডিসিন দিয়ে করা হয়। বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্প যে গড়ে উঠছে সেটা কীভাবে ছিল? আগে ছিল সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতির প্রক্রিয়াকরণ সদস্য কী ছিল? সনাতন মানে পুরাণ। আমরা সনাতন বলতে আগে কীভাবে করতো? বাংলাদেশের দেশের মানুষ পূর্বে সনাতন পদ্ধতিতে কিছু খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ করতো, যেমন মুড়ি, চিড়া, শুটকি, পিঠা, চাল, দই, মাঠা ইত্যাদি। এখন প্রযুক্তির উদ্ভাবনের ফলে খাদ্যপণ্য উৎপাদনের পরিমাণ অনেক গুণ বেড়েছে, তেমনি স্বাস্থ্যসম্মত উপায়ে সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করা যাচ্ছে। সনাতন পদ্ধতির প্রক্রিয়ার সমস্যা আছে, অনেক সমস্যা কী কী? একটা প্রক্রিয়া ছিল সনাতন, সেটা অনেক সমস্যা ছিল। কী কী ছিল? চাহিদা মোতাবেক পণ্য রপ্তানি করা যায় না, সংরক্ষণ সমস্যা, স্বাস্থ্যসম্মত কিনা তা পরীক্ষা করা সম্ভব নয়। এই সনাতন পদ্ধতির সমস্যাগুলো ছিল। সনাতন পদ্ধতির
সমস্যা। 1 নম্বর হলো চাহিদা মতো দ্রব্য সামগ্রী সরবরাহ করা কোন সমস্যা। 3 নম্বর হলো স্বাস্থ্যসম্মত কিনা তা বোঝা যায় না। তাই এই যে কৃষি পণ্য প্রক্রিয়াজাত শিল্প ছিল সেটা যে আগে যে সিস্টেমের সনাতনপদ্ধতিতে সমস্যা ছিল, চাহিদা মতো দ্রব্য সামগ্রী সম্পর্ক করা যায় না, সংরক্ষণ সমস্যা হয়, স্বাস্থ্যসম্মত কিনা তা বোঝা যায় না, যার ফলে আধুনিক পদ্ধতি চলে আসছে। এই সনাতনটা সংরক্ষণের ব্যবস্থা যে কৃষি প্রক্রিয়াজাত করা আগে ছিল সনাতন পদ্ধতি বাদ দিয়ে এখন আধুনিক প্রক্রিয়া আসছে। আধুনিক প্রক্রিয়া কীভাবে করা হয়? আধুনিক প্রক্রিয়া বলে গুণমান সম্মত করে দেওয়া যায়। ধরো কেউ অর্ডার দিল আমার 100 প্যাকেট লাগবে কোনো জিনিস, প্যাকেট কাজ করে নিয়মিতভাবে বৈজ্ঞানিকসম্মতভাবে প্যাকেট দেওয়া হয়, আবার গুণটা মানটা দেখা যায়। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠার ফলে বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশের উৎপাদিত কৃষিজ পণ্য সামগ্রী সর্বোচ্চ ব্যবহৃত করার সুযোগ সুবিধা হচ্ছে। যেমন পাটের বহুমুখী ব্যবহার, উদ্ভাবনা, মানুষের পাটের কাপড়, ব্যাগ, কারুশিল্প ইত্যাদি উৎপাদন লাভবান হচ্ছে। এর ফলে একদিকে কৃষকদের লাভবান হতে পারে, অন্যদিকে প্রক্রিয়াজাত শিল্পের উদ্যোক্তা কর্মীদের সংস্থানের বৃদ্ধি হতে পারে, যার ফলে অনেক লোকের কর্মসংস্থানের অভাব মোট হয়, দারিদ্র্য দূরীকরণ হচ্ছে। পাটজাত থেকে পাটেক্স প্রক্রিয়া, আমাদের যেমন টেবিল, এই অনেক টেবিলে কাঠ না দিয়ে পাটেক্স দেওয়া হয়, দরজা দেওয়া হয় পাটেক্স দিয়ে, এই যে প্রক্রিয়াজাতকরণ। অর্থাৎ একটা থেকে আমি এই কলম থেকে আরেকটা কলম করলাম, সেম গুণ থাকলো, এটা প্রক্রিয়াজাতকরণ বলা হচ্ছে। পাটের যে পাট গাছের খড়ি থেকে প্রক্রিয়াজাত করে পাটেক্স বানানো হচ্ছে। পাটের দিয়ে কী হয়? দরজা, টেবিল চেয়ার হচ্ছে বানানো হচ্ছে। এতে শিল্প উন্নয়ন হচ্ছে, অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। একইভাবে কৃষিপণ্য আটা, ভুট্টা, টমেটো, আলু, দুধ, মাছ, মাংস, ইক্ষু, চামড়া, তুলা ইত্যাদি কেন্দ্র করে এইসব প্রক্রিয়াজাত শিল্প গড়ে হচ্ছে। যেমন টমেটো সস বানানো হচ্ছে, আলু থেকে চিপস বানানো হচ্ছে, মাছ থেকে শুটকি হচ্ছে, মাছ বিদেশি রপ্তানি হচ্ছে প্রক্রিয়া। আমাদের চিংড়ি শিল্পের বলে চিংড়ি কীভাবে বাইরে রপ্তানি করা হয়, প্রক্রিয়ার মাধ্যমে রপ্তানি করা হয়ে থাকে। দই, মাখন, পরিষ শিল্প, শিশু খাদ্যের বিভিন্ন দোকান দেশ বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখানে যেসব ফসল, পানি, ফলজ এবং বীজের চাহিদা হচ্ছে তা ব্যাপকভাবে প্রক্রিয়াজাত শিল্প প্রক্রিয়ার মাধ্যমে অর্থনৈতিকভাবে বৃদ্ধি লাভ করছে। বর্তমানে দুনিয়ার কৃষি উৎপন্নকে উন্নত প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে ঔষধ সাধন করে মানুষ জীবন ঘনিষ্ঠ অনেক অত্যাবশ্যক দ্রব্য তৈরি করা হচ্ছে। আমাদের দেশে তা কাজে লাগিয়ে সক্ষম হচ্ছে। এখন প্রক্রিয়াজাত শিল্পের সমস্যাগুলো আছে অনেক। আমরা সমস্যাগুলো কি আজ পরের ক্লাসে আলোচনা করব? প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যা। এক নম্বর হলো পুঁজির সমস্যা। প্রক্রিয়াজাত শিল্পে যেমন সুবিধা আছে তেমনি সমস্যা আছে। সমস্যা কী কী? পুঁজির সমস্যা, জ্ঞান বিজ্ঞান ও গবেষণার সমস্যা, দক্ষ উদ্যোক্তা ও শ্রমিকের সমস্যা, পরিবহন ও যোগাযোগের সমস্যা, ব্যবস্থাপনা দক্ষতার অভাব, কৃষিজ পণ্য সংরক্ষণের সুযোগ অভাব। এখন আমরা দেখো, আমরা যে বললাম প্রক্রিয়াজাত শিল্পের যে সুবিধা আছে, অসুবিধাগুলি কী একবার বলছি? পুঁজির অভাব।
আমি ইচ্ছা করলে এটা জিনিস করতে পারবো না। আর যদি আমি ধরো যদি এটা জিনিস রিসার্চ করতে চাই, একটা প্রক্রিয়াজাত করবো, শিল্প করবো, আমার পুঁজি নাই, পুঁজির জন্য অনেক করতে পারে না, ইচ্ছা থাকলেও অনেক সময় করতে পারে না। মেন সমস্যা আগে একসময় সমাধান করতে ইচ্ছা করলে আমি চালটা দানটা এনে বাঁশের মশা দিয়ে বাঁশের খড় দিয়ে লুকাই দিতে পারতাম, কিন্তু তা যদি মডার্নভাবে করতে গেলে পারতেছি না। কি জন্য? পুঁজির সমস্যা। জ্ঞান বিজ্ঞান ও গবেষণা করতে গেলে অনেক পরিশ্রম লাগে, জ্ঞান লাগে, পড়তে হবে, টাকা পয়সা সে অভাবের জন্য অনেক সময় সুন্দরভাবে হয় না। তারপর হচ্ছে কি দক্ষ উদ্যোক্তা ও শ্রমিকের সমস্যা। উদ্যোক্তার জন্য দক্ষ লাগবে। আমি ইচ্ছা করলে যে কোনো একজন ইচ্ছা করতে পারবে না, এটা করতে হবে, তাকে দক্ষ রাখতে হবে। আর শ্রমিকের ট্রেন শ্রমিক লাগবে। তারপর দক্ষ পরিবহন। এক জায়গাতে আমি মাল রেড়ে গেলাম, অনেক মাল আমার হলো, কিন্তু আমি দিতে পারলাম না, পরিবহন নাই। তারপর হলো কি ব্যবস্থাপনা নাই, কৃষিজাত পণ্য সংগ্রহ করা যায় না। এখন এই দেখলে এরকম জন্য উপায় কী? যদি আমি এই সমস্যা থেকে অবগাম করতে গেলে আমাকে কিছু কাজ করতে হবে, যেন আসে আমরা সমাধানের উপায় কৃষি পণ্য প্রক্রিয়াকরণ নীতিমালা ও পরিকল্পনা পালন করতে হবে। উচ্চশিক্ষা ও গবেষণা, বহুমুখী উদ্ভাবনী সম্ভাবনার সুযোগ সৃষ্টি করতে হবে। দক্ষ উদ্যত কর্মজীবী মানুষের সুযোগ সৃষ্টি করতে হবে। উন্নত বিশ্বের অভিজ্ঞতা ও জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগাতে হবে। বাজারজাতকরণ এবং বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি করতে হবে। কৃষি পণ্য বহুমাত্রিক ব্যবহার ও মানব দেহে এগুলো গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এগুলো করার জন্য সরকারকে একান্তভাবে আমাকে সহযোগিতা করতে হবে। সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে, সরকারি সহযোগের মাধ্যমে আমি এগুলোর সহজ সমাধান উপায়গুলো বাইর করতে হবে। সমস্যা গেল পুঁজিবাদের সমস্যা, এই পুঁজিবাদ শিল্পের এগুলো সমস্যার সমাধান। আমরা আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় 7ম শ্রেণীর বাংলাদেশের অর্থনীতি অধ্যায় 4th অধ্যায়, বাংলাদেশের অর্থনীতি 4th অধ্যায় পার্টের 2 ক্লাসে অর্থনীতি কাকে, অর্থনীতির সংজ্ঞাগুলো পড়লাম, অর্থনীতি কী অবস্থা, অর্থনীতির যে ধারাগুলো কী কী, কীভাবে অর্থনীতি উন্নয়ন করা যায়, আমাদের সমস্যাগুলো সমাধান করা যায়। শিল্প ছিল গ্রামাঞ্চলে, শহরের অর্থনীতি। তারপরে শিল্প কী ছিল? আমাদের বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। তারপরে শিল্পের ভবিষ্যৎ, বাংলাদেশে আমদানি রপ্তানি, বাংলাদেশ কী কত রপ্তানি করে, কত আমদানি করে আমরা জানলাম। কৃষি পণ্য কীভাবে প্রক্রিয়াকরণ করা হয়, সমস্যা সমাধান করলাম। এখন আমরা মূল বই পড়লে বাসায় মূল বইটা ভালো পড়তে হবে, পড়ার পরে আমরা নিজে প্রশ্ন লিখতে হবে, উত্তর করতে হবে। তারপরে তোমাদের সাথে আমরা আগামী ক্লাসে আরও নেক্সট ক্লাসে পুরো অধ্যায়ের উপরে কিছু প্রশ্ন রেডি করবো। তোমাদের কনফিউশন যদি কোনো সমস্যা থাকে, আগে তো তোমাদেরকে ফোন নম্বর দেওয়া আছে, ফোন নম্বর যোগাযোগ করবা। বাসায় স্বাস্থ্যসম্মতভাবে চলবা, যদি প্রয়োজন হয় বাড়িতে হয় মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে তোমাদেরকে। মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যসম্মত উপায়ে বাইরে বেরোবা। খুদা হাফেজ, তোমরা সবাই সুস্থ থাকো, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ করলাম। খুদা হাফেজ।